নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। জি, থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনায় আমরা পূর্ব নির্ধারিত বিষয়বস্তু সরি আজকে আমরা আলোচনা করব ডাক্তার জেমস টেইলর কেন্টের বিখ্যাত 12টি পর্যবেক্ষণ নিয়ে। আমরা জানি যে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে প্রতিটা রোগী নিয়ে কাজ করার জন্য আমাদের অবজারভেশনের যে ব্যাপার, পর্যবেক্ষণের বিষয়গুলো, স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে বোধহয় নেটওয়ার্কের বিষয়টা একটু বেশি ডিস্টার্ব করতেছে আজকে মনে হয়। আচ্ছা, কন্টিনিউ করি। তো যা বলছিলাম যে হোমিওপ্যাথিক বিষয়টা আসলে যান্ত্রিকতার চেয়েও অনেক বেশি হচ্ছে এখানে আর্টিস্টিক ওয়ার্ক বা স্যার আপনার কখন নেটওয়ার্কে কোন প্রবলেম কাজটা করা করছে। উচিত সরি হবে। স্যার, ইন্টারাপ্ট করি। জি, স্যার আপনার কথাগুলো মাঝখানে স্যার কেটে কেটে যাচ্ছে। ইন্টারাপশন হচ্ছে কথাই। স্যার মাঝখানে স্যার ওই যে নেটওয়ার্কে প্রবলেম হলে যেটা হয় আর কি স্যার, ওই যে কন্টিনিউ আসতেছে না, কেটে কেটে ভেঙে আসতেছে। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি একটু বিকল্প ওয়েতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখি বিকল্প। আমার এখানে মাঝে মধ্যে নেটওয়ার্কের আপ ডাউন করে, সবসময় অবশ্য এমনটা হয় না। জি, এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দেখি কন্টিনিউ করছি। তো আজকের আলোচনায় আমরা কেন্টের 12টি পর্যবেক্ষণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো অবজারভেশন, ইংরেজি ট্রান্সলেশনে অবজারভেশন বা বাংলায় যখন আমরা পর্যবেক্ষণ বিষয়টা নিয়ে আসি, অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন এফোরিজমে অবজারভেশন শব্দটা অনেকবার এসেছে। অনেক এফোরিজমে অবজারভেশন শব্দটি এসেছে এবং বিশেষ করে আমরা যখন 14 নম্বরে এফোরিজম দেখি অর্গানন অফ মেডিসিনের, এফোরিজম 14তে স্পষ্ট বলা আছে যে যদি কোনো চিকিৎসক মনোযোগ সহকারে সুনিপুণ ভাবে তার দায়িত্ব পালন করেন তথা অবজারভেশন করেন, তাহলে এমন কোনো রোগী খুঁজে পাওয়া যাবে না যে রোগীতে চিকিৎসাযোগ্য লক্ষণ সমষ্টি বা টোটালিটি পাওয়া যাবে না। এবং এই যে লক্ষণ বা লক্ষণ সমষ্টি, যার উপর বেসিস করে, যার উপর ভিত্তি করে আমরা কাজ করব, সিদ্ধান্ত নিব, ঔষধ নির্বাচন করব বা পরবর্তী সেকেন্ড প্রেসক্রিপশন করব, এর প্রত্যেকটা স্টেপেই এটাকে যে এক্সপ্রেশন অফ দ্য টোটালিটি অফ সিমটমস, এই বিষয়টাকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এফোরিজম 14-এ বলছেন যে এটা হচ্ছে স্রষ্টার একটা বিশাল বড় নিয়ামত বা স্রষ্টার বড় একটা গিফট। তো এই জন্য এখানে দুইটা বিষয়, যে
প্রত্যেকটা রোগীতে আসলে অবজারভেশন করার মতো, অবজারভেবল পর্যবেক্ষণ করার মতো লক্ষণ সমষ্টি বা ফ্যাক্ট থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অবজারভেশনের ফ্যাক্টরটা শুধুমাত্র ওই সকল হোমিওপ্যাথ বা ওই সকল চিকিৎসকের কাছে চিহ্নিত হবে যিনি আসলে কি অবজারভেশন করতে হবে, কি করা উচিত, কোনটাকে তিনি গুরুত্ব সহকারে নেওয়া উচিত, বা তার এই চিকিৎসার আর্টিস্টিক যে ওয়ার্ক, এই বিষয়টা সম্পর্কে সম্যক জ্ঞান রাখবেন, যিনি এই বিষয়ে সিরিয়াস থাকবেন, কমপ্লিট অ্যাটেন্টিভ থাকবেন, সম্পূর্ণভাবে মনোযোগী থাকবেন এবং সিরিয়াস থাকবেন। একইভাবে তিনি কি চাচ্ছেন, কি খুঁজছেন, কি সার্চ করছেন এই বিষয়ে তার স্পষ্ট ধারণা থাকবে, তখন তিনি অবজারভেশন করতে সক্ষম হবেন। তো এই বিষয়গুলো আরো অনেক জায়গায় বিভিন্ন এফোরিজমে বলা আছে, যেমন এফোরিজম 210 বলা আছে যে এমন কোনো রোগী নাই পৃথিবীতে যে রোগীতে হচ্ছে স্পষ্টভাবে নির্দেশনা দেই ঔষধ নির্বাচন করার মতো এমন মেন্টাল স্টেট থাকবে না, এমন কোনো রোগী খুঁজে পাওয়া যাবে না। তবে এই মেন্টাল স্টেট বা ঔষধ নির্বাচন করার মতো বা অধিকাংশ ক্ষেত্রেই ঔষধকে মানে স্পষ্ট বা নিশ্চিতভাবে নির্বাচন করার জন্য যে অবজারভেশনের প্রয়োজন মেন্টাল স্টেট, এই মেন্টাল স্টেটটা শুধুমাত্র ওই সকল চিকিৎসকের কাছেই ধরা দিবে যারা হচ্ছে সিরিয়াস থাকবেন এবং কমপ্লিট অ্যাটেন্টিভ থাকবেন। এই বিষয়টা 210-এ বলা আছে, 211-তে অনেকটা এরকম বলা আছে। তো এই বিষয়টা আমি যেটা বলার উদ্দেশ্য যে অবজারভেশন 12 অবজারভেশন আজকে আমরা পড়বো। তো 12 অবজারভেশনের আগে এই অবজারভেশনের যে বিষয়টা ডাক্তার হ্যানিম্যান অর্গান অফ মেডিসিনে বলেছেন, প্রত্যেকটা জায়গায় এখানে তিনি ক্লিয়ার করেছেন যে অবজারভেশনের জন্য অবশ্যই চিকিৎসককে উপযুক্ত হচ্ছে ট্রেন্ড আপ হওয়া লাগবে, উপযুক্ত প্রশিক্ষিত হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত তিনি আসলে প্রশিক্ষিত না হবেন তিনি ভালো অবজারভার হতে পারবেন না, ভালো পর্যবেক্ষণশীল চিকিৎসক বা হোমিওপ্যাথিস্ট হতে পারবেন না। তো এই জন্য আমরা 12 অবজারভেশন নিয়ে যখন কাজ করব, যে বিষয়টা বলা যায় যে অর্গান অফ মেডিসিন সহ কমপ্লিট হোমিওপ্যাথিক ফিলোসফির একটা হচ্ছে সামারি, এই 12টা পর্যবেক্ষণ, এই 12টা পর্যবেক্ষণ নিয়ে আমরা কাজ করার জন্য অবশ্যই 12টা পর্যবেক্ষণ আমাদেরকে দিক নির্দেশনা দিবে, ডিরেকশন দিবে, আমরা কিভাবে কাজ করব, কখন কিভাবে কি সিদ্ধান্ত নিব, বা সেকেন্ড প্রেসক্রিপশন কিভাবে করব। শুধুমাত্র তখনই আমাদের পক্ষে এই 12টা পর্যবেক্ষণ নিয়ে ক্লিনিক্যালি প্র্যাকটিক্যালি আমাদের কাজে সফলতা আসবে বা আমরা কাজটা করতে পারবো যখন আমরা আসলে ভালো অবজারভার হতে পারবো, ভালো পর্যবেক্ষণশীল ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আমরা অর্জন করতে পারবো বা হোমিওপ্যাথিস্ট হতে পারবো। এজন্য 12টা অবজারভেশন সকলের কাজে আসবে এমনটা বলা যায় না। অর্গানন থেকে এটা আমরা বুঝতে পারি যে শুধুমাত্র তাদের ক্ষেত্রে কাজে আসবে যারা আসলে প্রকৃত অবজারভার হওয়ার মতো উপযুক্ত অবস্থায় নিজেকে ওইরকম ট্রেন্ড আপ করে নিতে পারবেন। তো মোটামুটি ভূমিকে আমরা এই কথাগুলো বলতে পারি। আর 12 অবজারভেশনে আমরা যে বিষয়টা আলোচনা করব, যেহেতু এখানে 12টা পর্যবেক্ষণের বিশদ আলোচনা আসলে একটা ক্লাসে কোনোভাবেই সম্ভব না, আমি জাস্ট বেসিকটা হচ্ছে উপস্থাপন করি, তারপর হয়তো একটা পর্যবেক্ষণ আমি বিশদ বা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের জানা আছে, তারপর আমি একটু পড়ছি। 12 অবজারভেশন এর হচ্ছে যে বেসিক পয়েন্ট গুলো, 1 নাম্বার হচ্ছে আমরা যে বিষয়টা পাই ডাক্তার কেন্টের অবজারভেশন গুলোকে যখন আমরা ফাইনালাইজ করি বা সামারাইজ করি, বা এখান থেকে যখন প্রিসাইসলি আমরা আলোচনা করব, এই প্রিসাইজ আলোচনার প্রথম যে অবজারভেশন এখানে বলা আছে প্রোলংড অ্যাগ্রাভেশন ফলোড বাই এ ফাইনাল ডিক্লাইন। অনেকটা হচ্ছে এরকম যে অবজারভেশন করলাম আমাদের কোনো রোগীকে ঔষধ দেওয়ার পরে, বলা যায় যে 12টা পর্যবেক্ষণের সবগুলোই হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশনের ক্ষেত্রে আসলে অধিকতর কার্যকরী হবে। ফার্স্ট প্রেসক্রিপশনে হয়তো বা এই অবজারভেশন গুলো সরাসরি কাজে আসবে কিনা এটা পরবর্তী পয়েন্টে হয়তো ক্লিয়ার হবে। তো যেমন প্রথম পয়েন্টে হচ্ছে প্রথম অবজারভেশন যেটা ফার্স্ট ওয়ান, প্রোলংড অ্যাগ্রাভেশন, দীর্ঘমেয়াদী একটা অ্যাগ্রাভেশন হয় ফলোড বাই এ ফাইনাল ডিক্লাইন, এবং এটা একটা পর্যায়ে গিয়ে আরো অবনতির দিকে যায়। তো হয়তো আমি ঔষধ প্রয়োগ করলাম, ঔষধ প্রয়োগ করার পরে আমরা যখন টোটালিটি বা আমাদের অবস্থান থেকে আমরা যখন ঔষধ অ্যাপ্লাই করব,
অ্যাপ্লাই করার পরে রোগী যখন পরবর্তীতে আসবে সেকেন্ড প্রেসক্রিপশনে, যখন আমরা অবজারভেশন করব, অবজারভেশন করতে গিয়ে যখন আমরা দেখলাম যে রোগীটাকে ঔষধ দেওয়ার পরে একটা দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত বা লম্বা সময় পর্যন্ত তার হচ্ছে অ্যাগ্রাভেশন চলছে, রোগের বৃদ্ধি করছে, তার কষ্টের কোনো হচ্ছে উন্নতি না হয়ে লম্বা সময় পর্যন্ত, সেটা হতে পারে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এমন 2 মাস 3 মাসও অ্যাগ্রাভেশন হয়, একদম অসম্ভব না। তো এরকম লম্বা সময় পর্যন্ত অ্যাগ্রাভেশন হচ্ছে, আর আমরা অপেক্ষায় আছি যে অ্যাগ্রাভেশনটা যখন চলে যাবে হয়তো রোগীর ইমপ্রুভমেন্ট শুরু হবে, রোগীর একটা চমৎকার উন্নতি আশা করছি, রোগীকে সান্ত্বনা দিচ্ছি যে আর মাত্র হয়তো কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনার কষ্টের উন্নতি ঘটবে এবং আপনার রোগের হচ্ছে একটা ফাইনাল উপশম আপনি বুঝতে পারবেন। তো স্বাভাবিকভাবে এটাই আমরা প্রত্যাশা করি এবং রোগীকে সেভাবে আমরা হয়তো ম্যানেজ করার চেষ্টা করি। তো দেখা গেল যে একটা সময় পরে এই একটা সিরিয়াস বা তীব্র অ্যাগ্রাভেশনের পরেও রোগীর কোনো ইমপ্রুভমেন্ট না হয়ে সেখানে একটা পর্যায়ে আরো দেখা গেল যে আবারও হচ্ছে রোগের অ্যাগ্রাভেশনের তীব্রতা কমে গেছে, কিন্তু রোগের কোনো উন্নতি হয় নাই, শারীরিক মানসিক ভাবে তার ওইরকম ইমপ্রুভমেন্ট দেখা যায় নাই, বরং তার খারাপ অবস্থায় চলছে, রোগের হচ্ছে খারাপ দিকটাই এখন আবার প্রকাশ পাচ্ছে। তো এই অবজারভেশনটা যখন আমরা করব, এখানে যদি আমরা এটার একটা মিনিং করি, জাস্ট এই টেক্সটের উইদাউট এক্সপ্লেনেশনে, ব্যাখ্যা ছাড়া মিনিংটা হচ্ছে অনেকটা এরকম: ইন্ডিকেটস ইনকিউরেবল প্যাথোলজি উইথ ইরিভার্সিবল চেঞ্জেস। তো অনেকটা হচ্ছে এরকম যে যদি এরকম আমরা দেখতে পাই তাহলে এটা ইঙ্গিত করে যে আমাদের রোগীটা অনেকটা হচ্ছে ইরিভার্সিবল পর্যায়ে চলে গেছে, তাকে কমপ্লিটলি কিউর করা বা সম্পূর্ণ আরোগ্য করা যাবে না এটা বলা যায়, যদি আমাদের অবজারভেশনে কোনো ভুল না থাকে, অবজারভেশন কারেক্ট থাকে, দীর্ঘমেয়াদী অ্যাগ্রাভেশন এবং অ্যাগ্রাভেশনের পরেও কোনো ইমপ্রুভমেন্ট নাই, বরং তার রোগের বৃদ্ধি চলছেই, এটা স্পষ্ট হলে, আমি নিশ্চিত হতে পারলে যে আমার অবজারভেশন ইজ কারেক্ট এবং আমার অবজারভেশনে কোনো ইনকারেক্টনেস নাই, তাহলে বলা যেতে পারে যে তার প্রগনোসিস খারাপ, তার প্রগনোসিস ভালো না, তার ইন্টারনাল কোনো ভাইটাল অর্গানে হয়তো বা কোনো বিশেষ অ্যাডভান্স প্যাথোলজিক্যাল সমস্যা আছে, স্ট্রাকচারাল বা গঠনগত বিশৃঙ্খলা সেখানে থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং এই টাইপের কেসকে ডাক্তার কেন্টের অবজারভেশন 1 থেকে স্পষ্ট করা হয়েছে যে এই টাইপের কেসকে কখনোই কমপ্লিট কিউর করার প্রত্যাশা করা যায় না, সাধারণত এগুলো হচ্ছে ইরিভার্সিবল কেস, ইনকিউরেবল টাইপ কেস। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এর সাথে আলোচনায় আসবে। আমরা আপাতত অবজারভেশন গুলো শেষ করি, তারপর হয়তো 1 নাম্বারটা সময় পেলে আমরা বিশদ আলোচনায় যাবো ইনশাল্লাহ। তারপর অ্যাগ্রাভেশন, তারপর অবজারভেশন 2 তে আমরা অনেকটা এরকম দেখতে পাই যে লং অ্যাগ্রাভেশন উইথ স্লো বাট স্টিডি ইমপ্রুভমেন্ট। দেখা গেল যে একটা লং অ্যাগ্রাভেশন, লম্বা সময় পর্যন্ত অ্যাগ্রাভেশন হলো, কিন্তু এরপরে তার স্লো গতিতে একটা ধীর গতির একটা উন্নতি স্পষ্ট দেখা যাচ্ছে। যে ঔষধ প্রয়োগ করলাম, আমার ঔষধ প্রয়োগ করার পরে রোগী যখন আসলো পরবর্তীতে সেকেন্ড প্রেসক্রিপশনে বা পরবর্তী মানে যে কোনো প্রেসক্রিপশনকে আমরা সেকেন্ড প্রেসক্রিপশন বলছি। তো তো ঔষধ অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে রোগী আসার পরে আমরা অবজারভেশন করে যখন বুঝতে পারলাম যে 15 দিন, 1 মাস বা হচ্ছে এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাগ্রাভেশন চলার পরে এখন তার উন্নতি হচ্ছে, তবে উন্নতিটা ওইরকম খুব স্ট্রং বলা যায় না, খুব দুর্বল বা খুব র্যাপিড হচ্ছে এমনটা না, বরং স্লো গতিতে হচ্ছে, একটা উইক অ্যান্ড স্লো ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এটা এখানে যে অবজারভেশন, এরকম অবজারভেশনের ক্ষেত্রে এটা মিনিং করে এটা যে সাজেস্ট সিগনিফিক্যান্ট টিস্যু চেঞ্জেস ইন দ্য অর্গান, প্রগনোসিস ইজ ফেভারেবল। তো এখানে এটা এই অবজারভেশন থেকে আমরা যেহেতু প্রথমে একটা লম্বা সময় পর্যন্ত অ্যাগ্রাভেশন চলেছে ঔষধ প্রয়োগ করার পরে, সেই ওষুধটা আমরা ধরে নিলাম যে কারেক্ট নির্বাচন ছিল। তো এখানে এই লম্বা সময় পর্যন্ত অ্যাগ্রাভেশন হলো, আর অ্যাগ্রাভেশনের শুধু আমরা জানি যে এখানে একটা শর্তের সাথে কিন্তু আরেকটা শর্ত আমাদেরকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলতে আমরা আশা করি যে এখানে সবাই জানি যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন শুধুমাত্র সিমিলিমাম বা সিমিলার ঔষধের ক্ষেত্রে হয়। যতক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের ডেফিনেশন আমরা থাকবো ততক্ষণ তার অর্থ আমরা ধরে নিব যে ঔষধ কারেক্ট,
এবং ঔষধ নির্বাচন সঠিক হওয়া সত্ত্বেও সেখানে রোগীর বৃদ্ধি হওয়াটাকে আমরা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলছি। আর যদি ঔষধ নির্বাচনে ভুল হয়, সেখানে অবনতি ঘটে, সেটাকে তো আর হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলছি না, সেটাকে ডিজিজ অ্যাগ্রাভেশন বলছি, বা এখানে অন্য কোনো টার্মিনোলজি আসতে পারে। তো যাই হোক, এখানে এই যে লং অ্যাগ্রাভেশন হলো, লং অ্যাগ্রাভেশনের পরেও যখন একটা ইমপ্রুভমেন্ট হলো এবং সেখানে স্লো গতিতে, ধীর গতিতে একটা উইক ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ করার পরে, তো এটাও বলা যেতে পারে যে এখানে তার ইন্টারনাল টিস্যু চেঞ্জের ঘটনা ঘটেছে। আমরা যে কেসটা নিয়ে কাজ করছি, এই অবজারভেশনের, এরকম অবজারভেশনের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার টিস্যু চেঞ্জ বা ইন্টারনাল অ্যাডভান্স প্যাথোলজি অনেকটা আছে, তবে কেসটাকে ইনকিউরেবল বলা যায় না। এই কেসটাকে দুরারোগ্য বা ইরিভার্সিবল কিউর করা যাবে না, কমপ্লিট কিউর করা যাবে না, এমনটা বলা যাবে না। বরং এখানে যদি ওভার সিরিয়াসলি আমরা কাজ করি, আমাদের সিলেকশনের ব্যাপারে কারেক্ট আমরা থাকতে পারি, আর ডোজ পোটেন্সিতে আমরা অনেকটা অ্যালার্ট থাকতে পারি, তাহলে এই কেসগুলোকে আমরা বলতে পারি যে কিউরেবল টাইপ কেস। এবং যখন আমরা বুঝতে পারবো যে একটা লং অ্যাগ্রাভেশনের পরে একটা ইমপ্রুভমেন্ট চলছে, উন্নতি চলছে, ওই অবস্থায় এখানে কোনোভাবে আমাদের হাতে যেন কেসটা নষ্ট না হয়ে যায়, কোনোভাবে যেন ইন্টারাপশন না হয়, কোনোভাবে যেন কেসটাকে আমরা আমাদের কারণে, আমাদের ওভার ডোজিং বা হচ্ছে যে মেডিসিনের আননেসেসারি চেঞ্জিং এর কারণে কেসটা নষ্ট হয়ে যাবে, এমন পর্যায়ে যেন চলে না যায়, এই ব্যাপারটাতে খুব সিরিয়াসলি আমরা সতর্ক, কেয়ারফুল থাকা লাগবে। কারণ সাধারণত এই টাইপের কেসগুলো যেহেতু অনেকটা বলা যেতে পারে যে অলমোস্ট ইনকিউরেবল টাইপ, কমপ্লিট ইনকিউরেবল বলছি না, তো ওই পর্যায়ের কেসকে কোনোভাবে যদি আমাদের হাতে, আমাদের কারণে, ডোজ পোটেন্সি নির্বাচনের ব্যাপারে কোনো ফল্টের কারণে আমরা নষ্ট করে ফেলি, নষ্ট করার কারণে ওই কেসটাকে আবার রিভিক করে নিয়ে আসা, আবার হচ্ছে এটাকে কিউরেবল পর্যায়টার যে স্পিড, এটাকে নিয়ে আসা, এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, বা এটা অনেক সময় অসম্ভব হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে 2 নম্বর অবজারভেশনের শিক্ষা। তারপর আমরা অবজারভেশন নাম্বার 3, অবজারভেশন 3-তে বলা আছে, আচ্ছা নাম্বারিং এ যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তীতে হয়তো আমাকে বলবেন, আমি যতটুকু সম্ভব সংগ্রহ করেছি। তো নাম্বারিং এ অনেক সময় দেখা যায় এদিক সেদিক হতে পারে, বা কোনো শব্দের ইউজিং এর ক্ষেত্রে পার্থক্য হতে পারে। তো অবজারভেশন 3-তে আমরা পাচ্ছি যে কুইক, শর্ট অ্যান্ড স্ট্রং অ্যাগ্রাভেশন উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট। যদি আমরা ঔষধ প্রয়োগ করার পরে রোগীর ফলো আপের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোগীর ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করার পরে একটা দ্রুত গতির একটা অ্যাগ্রাভেশন ঘটেছে, তবে সেটা ছিল শর্ট, অল্প সময়ের জন্য, এবং এটা স্ট্রং ছিল, খুব মানে স্লো গতিতে হয়নি, অথবা খুব উইক অ্যাগ্রাভেশন হয়নি। অ্যাগ্রাভেশন বা রোগের বৃদ্ধিটা ছিল প্রচন্ড, তীব্র, রেপিড এবং দ্রুত গতির। দেখা গেল যে ওষুধ প্রয়োগ করার পরের দিন বা ওষুধ সকালে প্রয়োগ করা হলে বিকালেই তার রোগের বৃদ্ধি ঘটেছে। তার তীব্র হয়তো মাথা ব্যথার জন্য ওষুধ দেওয়া হলো সকালেই, বিকালে হয়তো আপনাকে ফোন দিলে যে ওষুধ খাওয়ার পরে আমার মাথা ব্যথা খুব সিভিয়ার আকার ধারণ করেছে, খুব তীব্র ভাবে মাথা ব্যথা বেড়ে গেছে। তো এটা হয়তো বিকালে বললো, আপনি হয়তো বললেন যে আচ্ছা ঠিক আছে, আগামীকাল আবার আমাকে জানান। পরবর্তী দিন জানালো বা 2 দিন পরে জানালো যে যেরকমটা বেড়ে গেছিল আপনাকে বলছিলাম, ওই রকম বৃদ্ধিটা এখন আর নাই, আমার মাথা ব্যথা অনেকটাই কমে গেছে। তাইলে বোঝা গেল যে তার খুব সিভিয়ার একটা অ্যাগ্রাভেশন ঘটেছে, খুব র্যাপিডলি ঘটেছে, তবে এটা কিন্তু খুব লং টাইম ঘটে নাই। একটা অল্প মোমেন্ট পরে বা অল্প সময় পরে, শর্ট ডিউরেশনের পরে এটা অনেকটা হচ্ছে যে রিলিজ হওয়া শুরু হলো অ্যাগ্রাভেশনটা। তো এরকম যখন অ্যাগ্রাভেশন ঘটবে এবং একটা পর্যায়ে দেখা গেল যে আরো অবজারভেশনের পরে বা আরো যখন ওয়েট এন্ড সি তে আমরা থাকলাম, ফলো আপ করলাম, দেখা গেল যে তার অ্যাগ্রাভেশনও কমে গেল এবং তার উন্নতি হওয়া শুরু হলো। তো এই টাইপের ব্যাপারকে বলা হচ্ছে অ্যাগ্রাভেশন, এই টাইপের অবজারভেশনকে নাম্বার 3-তে বলা হচ্ছে যে এটা হচ্ছে শোজ রোবাস্ট ভাইটাল রিঅ্যাকশনস এন্ড নো টেন্ডেন্সি টুয়ার্ড স্ট্রাকচারাল চেঞ্জেস। এখানে 2টা বিষয়, যে এখানে তার ভাইটাল ফুডসের যে রিঅ্যাকশনটা খুব স্ট্রং ছিল, জীবনী শক্তির প্রতিক্রিয়া ঔষধের প্রতি, আমাদের সিলেক্টেড যে ঔষধ, যে ওষুধটা তাকে প্রয়োগ করা হয়েছে, এরকম অবজারভেশনের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের ঔষধের প্রতি আমাদের রোগীর জীবনী শক্তির প্রতিক্রিয়া খুব স্ট্রং ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে
যেহেতু এটা একটা কুইক এবং শর্ট অ্যাগ্রাভেশন ছিল এবং পরবর্তীতে ইমপ্রুভমেন্ট হওয়া শুরু, এর অর্থ হচ্ছে যে এটা কমপ্লিট কিউরেবল একটা কেস এবং ইন্টারনালি ওইরকম ভাইটাল অর্গানের ভাইটাল কোনো চেঞ্জেস বা টিস্যুর বিকৃতি ঘটেছে এমনটা বলা যায় না। এখানে অ্যাডভান্স কোনো প্যাথোলজিক্যাল ঘটনা নাই এমনটাই বলা যেতে পারে, এবং কমপ্লিটলি এটা কিউরেবল কেস। এবং এটাতে তুলনামূলকভাবে আমরা সেকেন্ড অবজারভেশন থেকে যে শিক্ষাটা পেয়েছি, ওই কেসটা থেকে এই কেসটা তুলনামূলক বেশি সহজ বা বেশি আরোগ্যযোগ্য, আরো বেশি অ্যাডভান্স আরোগ্যযোগ্য বলা যেতে পারে, আরো বেশি এখানে প্রগনোসিস আরো বেশি গুড, আরো বেশি ফেভারেবল বলা যেতে পারে। এবং এখানে ইন্টারনাল টিস্যু চেঞ্জেস থাকা বা অ্যাডভান্স প্যাথোলজিক্যাল বিষয়গুলো থাকা, এটার ব্যাপারটা এখানে না থাকার সম্ভাবনা বেশি, থাকার সম্ভাবনা কম। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই মেডিসিনটা যখন ঔষধ প্রয়োগ করার পরে কুইক এন্ড রোবাস্ট অ্যাগ্রাভেশন ঘটলো এবং শর্ট টাইম অ্যাগ্রাভেশন করলো, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট হলো। তো এখানে আমাদের যে ঔষধটা প্রয়োগ করা হয়েছে এটা এনাফ সিলেক্টেড মেডিসিন ছিল, এনাফ সিমিলিমাম সিলেক্টেড মেডিসিন ছিল, এটা বলা যেতে পারে, খুব জোর দিয়ে বলা যেতে পারে যে আমাদের অ্যাপ্লাইকৃত মেডিসিনের সিমিলারিটি অনেক ভালো ছিল। সিমিলিমাম বা মোস্ট সিমিলার একটা পর্যায়ের মেডিসিন ছিল, এজন্য এটা ভালো একটা ইমপ্রুভমেন্ট তৈরি করতে পেরেছে। এবং অ্যাগ্রাভেশনের কিন্তু একটা শর্ত, এটা আমরা জানি যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের শর্ত হচ্ছে এটা যে ঔষধ যত বেশি সদৃশ হবে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনটা তত বেশি হতে পারে যদি তার ভাইটালিটি বেশি থাকে। তো এই জন্য যে অ্যাগ্রাভেশন বেশি হলেই ঔষধ নির্বাচন ভুল, ব্যাপারটা এমন না। ঔষধ নির্বাচন যত বেশি কারেক্ট হবে তত বেশি অ্যাগ্রাভেশন হওয়ার মতো এনভায়রনমেন্ট এখানে বডিতে থাকতে পারে, আনুষঙ্গিক আরো বেশি এখানে কন্ডিশন বা ফ্যাক্টর যদি এখানে বাস্তবায়িত হয়। তো মোটামুটি এই হচ্ছে 3 নাম্বার অবজারভেশনের কথা, যে আমরা এটাকে কারেক্ট প্রেসক্রিপশন বলতে পারি। আর হচ্ছে 4 নাম্বার অবজারভেশন থেকে আমরা যে অবজারভেশনে বলা আছে নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি। যদি ওষুধ প্রয়োগ করার পরে সেকেন্ড প্রেসক্রিপশনে আমরা বুঝতে পারলাম যে পর্যবেক্ষণ করে এখানে অ্যাগ্রাভেশন ঘটে নাই, বরং একটা কি বলছে এখানে নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি, আইডিয়াল রেসপন্স ইন্ডিকেটিং প্রপার রেমেডি এন্ড ভাইটালিটি, প্রগনোসিস ইজ এক্সিলেন্ট। এখানে নাই 4 নাম্বার যে অবজারভেশন, এমনটাও অনেক সময় দেখা যায়। সাধারণত অনেক সময় দেখবেন যে অনেক কোনো অ্যাগ্রাভেশনই ঘটে না, বা অ্যাগ্রাভেশন নিয়ে ডাক্তাররা এত মন্তব্য করে, হোমিওপ্যাথরা এত চিন্তিত, কিন্তু আমার কেসে তো কোনো অ্যাগ্রাভেশন, দুইটা ঘটনা ঘটে। যদি কোনো ডাক্তার বলে যে আমি শত শত রোগী দেখি, কোন রকম কোনো অ্যাগ্রাভেশনের সম্মুখীন, 3টা বলা যেতে পারে। তাহলে একটা বিষয় হচ্ছে যে তিনি অ্যাগ্রাভেশন কাকে বলে, অ্যাগ্রাভেশন কি, অ্যাগ্রাভেশনের মিনিংসটা কি, বা তিনি এই বিষয়টাতে সম্যক জ্ঞান রাখেন না, বা এই বিষয়টাতে তিনি ভালো পরিচিত না। অ্যাগ্রাভেশন তার সামনেই হয়ে হচ্ছে রোগী বলছে, তিনি এটাকে ওইভাবে ইভালুয়েশন করতে পারছেন না, এটা হতে পারে। অথবা এখানে আরেকটা ব্যাপার ঘটতে পারে, যাদের হচ্ছে পারফেক্ট ঔষধ নির্বাচন হয় না, যারা ভাইটালিটির কাছাকাছি ঔষধ দিতে পারেন না বা টোটালিটি অনুসারে ঔষধ নির্বাচন করতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রে যাদের ঔষধ নির্বাচনে ভুল হয় তারাও অধিকাংশ ক্ষেত্রে এই মন্তব্যটা করতে পারেন যে আমার হচ্ছে রোগীতে কোনো অ্যাগ্রাভেশন হয় না। অ্যাগ্রাভেশন নিয়ে আমরা এত চিন্তিত কেন? অ্যাগ্রাভেশনের চিন্তার ব্যাপারটা নিয়ে যখন আমরা কথা বলি বা আলোচনা করি, বা ডাক্তার হেনিম্যান যখন আলোচনা করেছেন, সারা জীবন অ্যাগ্রাভেশন নিয়ে উনি হোমিওপ্যাথি আবিষ্কারের পর থেকে মনে হয় সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে উনি কষ্টের সম্মুখীন হয়েছেন বা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। তো উনি হোমিওপ্যাথি আবিষ্কারের পর থেকে কারেক্ট ওষুধ দেওয়ার পরেও এত চ্যালেঞ্জিং ছিল। সেন্টিসিমেল প্রথমে হচ্ছে মাদার টিংচার ইউজ করা হতো, তারপর সেন্টিসিমেল পটেন্টাইজ পদ্ধতি, তারপর এটাকে আরো বেশি সূক্ষ্ম করা হলো, 50 মিলিসিমেল করা হলো, তারপর প্রয়োজনে স্মেলিং ওলফেকশন করা হতো, গ্রানে ওষুধ দেওয়া হতো, বা মাকে ওষুধ দেওয়া হতো বাচ্চাকে চিকিৎসার জন্য, অথবা মর্দন করা হতো। এর প্রত্যেকটা স্টেপের সাথে মূল কারণ ছিল অ্যাগ্রাভেশনটাকে রিডিউস করা, ইমপ্রুভমেন্টটাকে, রিকভারি কি বলে, কিউরের পার্সেন্টেজটাকে বাড়ানো, রোগীর কষ্ট কমানো, এবং হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনটাকে যতটা সম্ভব রিডিউস করে নিয়ে আসায়, কমিয়ে নিয়ে আসা যায়। তো বলা যায় যে হোমিওপ্যাথির প্রত্যেকটা স্টেপে ডাক্তার হেনিম্যান ক্লিনিক্যাল জায়গা থেকে অ্যাগ্রাভেশনের সম্মুখীন হতেন।
তো এখন আমরা যখন বলছি যে অ্যাগ্রাভেশন হয় না আমাদের কেসে, তাহলে সেকেন্ড কারণ থাকতে পারে যে আমাদের ঔষধ নির্বাচন কারেক্ট হয় না। ঔষধ নির্বাচন যখন বেশি বেশি ভুল হবে বা বেশি বেশি পার্শিয়াল হবে, বেশি বেশি অনেক বেশি দূরবর্তী ঔষধ অ্যাপ্লাই করব, সেখানেও সাধারণত হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন ঘটে না। এটা হচ্ছে 2 নাম্বার কারণ, যে অ্যাগ্রাভেশন ঘটে না মানে ঔষধ নির্বাচনী ভুল, এটা বলা যেতে পারে। 3 নাম্বার এখানে যে বিষয়টা বলছে যে নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি। যদি এই টাইপের ঘটনা ঘটে, যে কোন রকম কোনো অ্যাগ্রাভেশন ঘটে নাই, কিন্তু রোগীর ইন টোটাল অ্যানালাইসিস করে আমরা দেখতে পেলাম যে তার ক্ষেত্রে একটা বলা যায় যে সার্বিক বিবেচনায় হচ্ছে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো বলা যায় যে আমরা যখন অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে তার মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি এই লেভেল থেকে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে কোন রকম অ্যাগ্রাভেশন ছাড়া, তাহলে এই অবজারভেশনটাকে আমরা বলতে পারি যে এটা ঘটনা এক্সিলেন্ট একটা প্রগনোসিস। এবং এই টাইপের কেস যাদের হাতে পড়বে বা যাদের ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হলো এবং ইন টোটালি তার সার্বিকভাবে স্যার মেন্টালি, আপনার ইমোশনালি নেটওয়ার্ক, সব দিক থেকে উন্নতি হচ্ছে। সরি স্যার আরেকটু ইন্টারাপ্ট করি স্যার, আপনার নেটওয়ার্ক জি, প্রবলেম করছে। আচ্ছা, এখন কি শোনা যায়? জি স্যার শোনা যায়, মাঝখানে প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ, একটু বোধহয় ইয়ে ছিল। আচ্ছা, তো এই 4 নাম্বার যেটা বলছিলাম, যে যখন আমরা বুঝতে পারবো যে কোন রকম সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, সামগ্রিক বিবেচনায় রোগীর ইমপ্রুভমেন্ট বা রিকভারি ঘটছে, কেসগুলো হচ্ছে সোনাই সোহাগা কেস, বা এই কেসগুলো যাদের হাতে পড়বে, যখন যে মানে ডাক্তারদের হাতে বেশি বেশি পড়বে, ওই ডাক্তারদের সুনাম বেশি বেশি তৈরি হবে, বেশি বেশি সাকসেসফুল অবস্থা তৈরি হবে, বা ওই টাইপের ডাক্তারদের সফলতা অনেক বেশি থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই টাইপের কেসগুলো কিন্তু আসলে খুবই কম, খুব নগণ্য। আমার কেসে কোনো অ্যাগ্রাভেশন ঘটবে না, সরাসরি ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করবে। এটা আসলে বলা যায় যে একটা রুগী আহ, দেখার পরে হয়তো বা একটা পেতে পারেন, বা 50টা রুগী দেখার পরে 2টা পেতে পারেন, এমনটা ঘটতে পারে। ওনার যেই বই হোমিওপ্যাথি মেডিসিন ফর দ্য নিউ মিলেনিয়াম, ওনার ওই বইয়ের একটা চ্যাপ্টারে বলেছেন যে কোনো উন্নতি ঘটে বা রোগের আরোগ্য ঘটে, এটা আসলে আশাই করা যায় না, এটা হয় না সাধারণত। যদি এটা হয়, কখনো কখনো এটা হতে পারে যে এই অ্যাগ্রাভেশনটা এতটা মিনিমাম ছিল যে এই মিনিমাম পায় নাই, বা রোগীর ওইরকম তীব্র কষ্ট হয় নাই, যে এটা হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার পরে, ঔষধের কারণে, মিলার ঔষধের কারণে এটা ঘটেছে, ওই পর্যন্ত তার ফিল পৌঁছায় নাই, এর আগে হয়তো বা রোগী হয়ে গেছে। তো এই ব্যাপারটা এখানে 4 নাম্বার এগ্রাভেশন থেকে আমরা বুঝতে পারি যে এগ্রাভেশন হয়েছে। এগ্রাভেশন ছাড়া চমৎকার একটা ঘটনা, এটার প্রগনোসিস খুবই ভালো। তারপর অবজারভেশন 5 থেকে আমরা যেটা পাই, এমিলিউরেশন ফার্স্ট, দেন অ্যাগ্রাভেশন। দেখা গেল যে হয়তো রোগী বললো যে ডাক্তার ঔষধ প্রয়োগ করার পরে বা ঔষধ নেওয়ার পরে আপনার ঔষধ খাওয়ার চমৎকার লাগছে, আমার রোগের উন্নতি ঘটেছে, অনেক দিক থেকে আমি আরাম পাচ্ছিলাম, কিন্তু 1 সপ্তাহ অবস্থা বা সার্বিকভাবে আমার অবস্থা আরো খারাপ হওয়া শুরু করলো। তো অ্যামিলিউরেশন ফার্স্ট, কোন রকম রোগের বৃদ্ধি ছাড়াই, রোগ কষ্টের বৃদ্ধি বা তীব্রতা ছাড়াই, তীব্রতার আগেই হচ্ছে তার আরাম শুরু হলো। কিন্তু এই আরামটার টাইমটা ছিল খুবই শর্ট, অল্প সময় পর্যন্ত, ধরে নিতে পারি হয়তো 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন ইমপ্রুভ হয়েছে। তারপর দেখা গেল যে তার আবারও হচ্ছে, এবং খারাপটা শুধু ওই পর্যায়ে না যে রোগের বৃদ্ধির যে আগের পর্যায়টি ছিল এতটুকু, এরকম না, কেউ আরো বেশি আহ জি, আমার কথাগুলো আটকে
এটার কারণটা একটাই কারণ বোধহয় নেটওয়ার্কের কারণে। তো এই বিষয়টা নিয়ে আমি আন্তরিক দুঃখিত। আচ্ছা, বলছিলাম তো 5 নাম্বার অবজারভেশন যেটা, এই 5 নাম্বার অবজারভেশনে এটা বুঝতে পারলাম যে প্রথমেই হচ্ছে উন্নতি হলো, রোগের আরাম শুরু হলো, কিন্তু এটা খুব শর্ট টাইম পরেই দেখা গেল যে আর এবং অ্যাগ্রাভেশন শুরু হলো। এই ঘটনা যখন ঘটবে, অবজারভেশন থেকে যখন আমরা এটা বুঝতে পারবো যে প্রথমে দীর্ঘস্থায়ী হয় নাই, একটা পর্যায়ে গিয়ে অ্যাগ্রাভেশন শুরু, রোগের বৃদ্ধি শুরু, মানসিক ভাবে, শারীরিক ভাবে বা অবনতি শুরু, এবং এটা যখন চলমান থাকবে, এটা ইঙ্গিত করে এটার মিনিংসটা হচ্ছে অনেকটা এরকম: পার্শিয়াল রেমেডি অর সুপারফিশিয়াল ইমপ্রুভমেন্ট। তো এখানে বিষয়টা ইঙ্গিত করছে এটা যে এই অবজার্ভ যেটা বুঝতে পারি যে প্রথমেই এমিলিউরেশন, তারপর অ্যাগ্রাভেশন, এবং শর্ট টাইম এমিলিউরেশন পরে এমিলিউরেশন। তাহলে বুঝতে হবে যে আমাদের মেডিসিন নির্বাচনে পার্শিয়ালিটি ছিল, আংশিকভাবে সদৃশ হয়েছে। আংশিক সদৃশ হওয়ার কারণে ভাইটাল ফোর্স ওই ঔষধের প্রতি যে রিয়েক্ট করার কথা, যে রিয়েকশন দেখানোর কথা, যে ওইটা ওইভাবে সে দেখায় নাই। কারণ এখানে আংশিক নির্বাচিত, আংশিক সিমিলার ঔষধ হওয়ার কারণে টোটালিটিকে সে টাচ করতে পারে নাই, আমাদের মেডিসিনটা টাচ করতে পারে নাই। টোটালিটি টাচ না করার কারণে ওই হয় নাই, যার কারণে প্রথমেই কিন্তু অ্যাগ্রাভেশনটা তৈরি হয় নাই। বরং প্রথমে যতটুকু পার্শিয়াল সিমিলার ছিল, সিমিলার হওয়ার কারণে প্রথমে একটা ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হলো, এবং রোগীর মনে বেশ প্রত্যাশা জাগ্রত হয়েছিল বা ডাক্তারকে জানা। এখানে একটা নোট করা যেতে পারে যে সাধারণত হচ্ছে ক্রনিক কেসে আমরা সাধারণত দেখা যায় কি, ফেসবুকে আমরা যেই পোস্ট গুলো করে থাকি, আমি সহ, আমার ভুলটাও এখানে আমি সংযুক্ত যদি করি, যে ফেসবুকে আমরা যখন দাবি করি যে একটা কেস আমি দেখেছি, দেখার পর 1 সপ্তাহ পরে আমার রোগীর চমৎকার উন্নতি, রোগী 5 বছরের, 10 বছরের, 15 বছরের বিশাল কঠিন কঠিন রোগ, অথচ আমি ওষুধ দিলাম, 15 দিন পরে রোগীর চমৎকার উন্নতি ঘটেছে, একটা পোস্ট দিয়ে দিলাম। পরবর্তী দেখা গেল যে 1 সপ্তাহ পরে পোস্ট দেওয়ার 1 সপ্তাহ পরেই, পোস্ট দেওয়ার 10 দিন পরে রোগী বললো যে ডাক্তার সাহেব আমার অবস্থা খুব খারাপ। ওই অবস্থা খুব খারাপ ওইটা কিন্তু আর পোস্টে আর ফলো আপ আমি আর জানাই নাই। তো এই ঘটনাগুলো ঘটে হচ্ছে এই অবজারভেশন 5-এ। আমাদের পার্শিয়াল সিমিলার ঔষধ যখন আমরা অ্যাপ্লাই করি, মোস্ট সিমিলিমাম যখন ঔষধ অ্যাপ্লাই করতে পারি না, তখন দেখা যায় কি ঔষধ দেওয়ার পরেই একটা চমৎকার এমিলিউরেশন ঘটে, এখানে কোনো অ্যাগ্রাভেশনই ঘটে না। তো এই অ্যাগ্রাভেশনটা ঘটা, এই এমিলিউরেশনটা হওয়ার সাথে সাথেই হয়তো বা আমি বেশ খুশিতে আত্মহারা হয়ে যাই, আবেগ আপ্লিত হয়ে যাই। তো এটা হচ্ছে খুব সিরিয়াস একটা ভুল, একটা ব্যাপার যে কোন রকম অ্যাগ্রাভেশন ছাড়া এমিলিউরেশন ঘটে গেল, কিন্তু অল্প সময় পরে, কিছু সময় পরে এটা আবারও খারাপ হওয়া শুরু করলো, এবং আগের চেয়ে বেশি খারাপ হওয়া শুরু করলো, এবং অ্যাগ্রাভেশন হওয়া শুরু করলো, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের পর্যায়ে চলে গেল, আরো সিভিয়ার অ্যাগ্রাভেশনে চলে গেল। তো এটা মূলত হচ্ছে আমাদের মেডিসিনটা পার্শিয়াল সিমিলিমাম ছিল। এখানে অবশ্যই আমাদেরকে কারেক্ট নির্বাচনে যাওয়া লাগবে, এবং এই পার্শিয়ালিটি বা পার্শিয়াল সিমিলিমাম, পার্শিয়াল সিমিলিমাম বলা যাবে না, পার্শিয়াল সিমিলার ঔষধটাকে আমরা অবশ্যই এটাকে বাদ দিয়ে পরবর্তীতে মোস্ট সিমিলিমাম ঔষধের দিকে আমাদেরকে যেতে হবে। তো এই বিষয়টা আমরা পরবর্তী আলোচনায় যাব যে আমরা কখন কোন অবজারভেশনে কি করণীয়, বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না, হোয়াট শুড ডু হোয়াট শুড নট ডু, এটা আমরা আলোচনায় যাব। এটা আমরা মাথায় রাখবো যে এটা হচ্ছে সুপারফিশিয়াল এবং পার্শিয়াল সিলেকশন ছিল। ঔষধটা ছিল সুপারফিশিয়াল, ভাষা ভাষা ভাবে চিন্তা করে নির্বাচিত, এবং অনেকটা আংশিক ভাবে নির্বাচিত ঔষধ ছিল। তারপর আমরা অবজারভেশন 6 থেকে আমরা যে বিষয়টা পাই, শর্ট লাইভ শর্ট লাইভড সিমটমস রিলিফ। তো এটাও অনেকটা এরকম, ইন্ডিকেটস এ পার্শিয়াল সিমিলিমাম অর পোর ভাইটালিটি। যখন দেখা যায় কি 6 নম্বর অবজারভেশনে যেটা বলা আছে যে ওষুধ দেওয়ার পর ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এটা কিছু স্যার শুনতে পাচ্ছি না। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। এখন শোনা যায়? হ্যালো। জি স্যার, এখন শোনা যায়। জি। আচ্ছা, এই 6 নম্বরে যেটা বলছিলাম যে 6 নম্বর এবং 5
নাম্বার অবজারভেশনের পার্থক্য হচ্ছে এটা। 5 নাম্বার প্রথমে এমিলিউরেশন ঘটেছে প্রথমেই কোনো অ্যাগ্রাভেশন ছাড়া, কিন্তু পরবর্তীতে অ্যাগ্রাভেশন ঘটেছে। আর 6 পড়ছি, সেটা বলা আছে যে এখানে মূলত হচ্ছে যে প্রথমেই এমিলিউরেশন ঘটেছে, তবে আরাম পাওয়া এটার হচ্ছে এক্সিস্টেন্সি বা এটার ডিউরেশনটা ছিল খুব শর্ট। পরবর্তীতে হয়তো বা আবার রিপিটেড ওষুধ দিতে হচ্ছে, বা এমিলিউরেশন হয়েছে, উন্নতি হয়েছে, আরাম হয়েছে, আরাম করা যাচ্ছে না, পরবর্তীতে হয়তো কমপ্লিমেন্টারি ওষুধে চলে যেতে হচ্ছে, পরবর্তীতে পোটেন্সি ডেভেলপ করতে হচ্ছে, আনুষঙ্গিক আর অনেক বেশি আসবে। তো এখানে অ্যাগ্রাভেশনটা 5 নম্বরে প্রথমে এমিলিউরেশন পরে অ্যাগ্রাভেশন, কিন্তু 6 নম্বরে অবজারভেশনে এখানে কোনো রকম অ্যাগ্রাভেশন নাই, তবে এমিলিউরেশনের টাইমটা ছিল খুব শর্ট। তো এমন যখন অবজারভেশন হবে আমাদের রুগীতে, যখন আমরা বুঝতে পারবো যে ওষুধ দেওয়ার পরে কাজ করে, কিন্তু কাজটাকে আমরা ধরে রাখতে পারি না, কাজটা কিছুদিন করার পরেই সে কাজটা আর যেন হচ্ছে না, সেই মেডিসিনটা যেন আর কাজ করছে না। তো এখানে দুইটা বিষয় বলা আছে যে আমাদের মেডিসিনটা এখানেও পার্শিয়াল সিমিলিমাম বা পার্শিয়াল সিমিলার হতে পারে, আংশিক নির্বাচিত ঔষধের কারণে এটা হচ্ছে, অথবা এখানে তার ভাইটালিটি, জীবনী শক্তি এখানে এতটা যে পৌর বা এতটা দুর্বল অবস্থায় আছে যে সাধারণত আমরা জানি যে হোমিওপ্যাথিক ঔষধ আসলে একা একা তো আর রোগ ভালো করে না। আমরা অর্গানন মেডিসিন থেকে স্পষ্ট বুঝতে পারি যে হোমিওপ্যাথিক ঔষধগুলো জাস্ট হচ্ছে এখানে থার্ড হ্যান্ড হিসেবে কাজ করে। তো আমরা ওষুধটা প্রয়োগ করার পরে জীবনী শক্তি উদ্দীপ্ত হয়ে এখানে আরোগ্যের মেকানিজম ঘটায়, কিউর কিউর করার যে মেকানিজম, ন্যাচারাল মেকানিজমটা ঘটায় জীবনী শক্তি। তো জীবনী শক্তি যখন দুর্বল থাকবে, এনাফ স্ট্রং না থাকবে, এনাফ ভাইটালিটি তার না থাকবে, বা জীবনী শক্তির যে সাপ্লাই, জীবনী শক্তির যে পুরো বডিতে দেহ মনে তার যে হচ্ছে সরবরাহ, এই সরবরাহটা যখন যথেষ্ট বেশি ইমব্যালেন্স থাকবে, যথেষ্ট বেশি হচ্ছে বিশৃঙ্খল অবস্থায় থাকবে, বা অনেক উইক পর্যায়ে চলে যাবে, আর সময়টা খুব শর্ট হচ্ছে, দেখা গেল যে ওষুধ কাজ করে কিন্তু একটা সময় পরে কাজটা ছেড়ে দেয়। এখানে দুইটা পয়েন্ট, যে কাজ করার পরে কাজ ছেড়ে দেয়, তাহলে আংশিক নির্বাচিত ঔষধের ক্ষেত্রে নির্বাচন কারেক্ট ছিল, যথেষ্ট কারেক্ট ছিল, কিন্তু ভাইটালিটি এত বেশি উইক, জীবনী শক্তি এত তার ঘাটতি, যে জীবনী শক্তি ঔষধের শক্তি নিয়ে আরোগ্যের যে মেকানিজমটা ডেভেলপ করবে সেটা সে পারছে না, জীবনী শক্তির লেকিংস এর কারণে কেসটা ওই পর্যায়ে চলে গেছে। হবে কি করা উচিত কি করা উচিত না পরবর্তী আমরা আলোচনায় যেতে হবে, যেহেতু সময়ের স্বল্পতায় আমরা দ্রুত 12টা অবজারভেশনের সাথে পরিচয় হতে চাচ্ছি। তারপর আমরা যাই অবজারভেশন নাম্বার 7। হ্যাঁ, এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, amelioration of symptoms but patent। আবারও আমরা বিষয়টা একটু খেয়াল করি, amelioration of symptoms patent। 7 নাম্বার অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, আসলে কোনোটা অগুরুত্ব। সাধারণত আমাদের ক্ষেত্রে এই ভুলটা বা এখানেও আমাদের বেশি বেশি ভুল ঘটে। তো এখানে বলা হচ্ছে amelioration of no relief of the patient। তো অবজারভেশন 7-এ আমরা যখন কোনো রুগীকে আমরা পাবো, যে কোনো রুগীর ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করলাম, ওষুধ প্রয়োগ করার পরে রুগী বললো যে ডাক্তার সাহেব, হ্যাঁ আপনার ওষুধ প্রয়োগ করার পরে আমার আগে প্রায়ই হচ্ছে পেট ব্যথা হতো, প্রায়ই হচ্ছে ঘুমের, আমার একটা পেইন ছিল হাতে বা হাঁটুতে, বা বিশেষ কোনো প্যাথোলজি, যে এটার উন্নতি হয়েছে, আমার এই হয়েছে, বা আমার মাথার এই সমস্যাটা এটা অনেকটা উন্নতি, বা আমার এখানে একটা স্কিনের ইরাপশন ছিল, এই ইরাপশনটা কমে গেছে। তো সার্বিকভাবে আপনি এজ এ আনপ্রিজুডিসড হোমিওপ্যাথ, একজন সংস্কার মুক্ত হোমিওপ্যাথ হিসেবে দিক থেকে অ্যানালাইসিস করবেন, অবজারভেশন করবেন, বিশ্লেষণ করবেন, এবং একটা সময় পরে হয়তো বা আমরা সেকেন্ড পেজ ক্লিয়ার হলো না, আমাদের কাছে যখন আবারও পর্যবেক্ষণে আসলো, আমাদের কাছে দেখা গেল যে হয়তো বা 3-4 আর সিমটমস এর উন্নতি হচ্ছে বা হয়, রোগী যতটুকু বলে বা যেটা সে দেখতে পাচ্ছে সেটাকে বলছে যে হ্যাঁ এরা এই ফুরাটা ভালো হয়ে গেছে, বা এই আঁচিলটা ছিল কমে গেছে, বা এরকম একটা ব্যথা ছিল এটা কমে গেছে, কিন্তু
চিকিৎসার পর থেকে আমার এই উন্নতি হলেও ইদানিং আমার হচ্ছে যে দেখা গেল যে আমার মনোযোগ শক্তি নষ্ট হয়ে গেছে, ধৈর্য শক্তি নষ্ট হয়ে গেছে, মানসিক ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে। অথবা রোগী বললো যে ইদানিং খুব মন খারাপ থাকে, মন যেন ডিপ্রেসড একটা অবস্থায় থাকি, হতাশা কাজ করে। তো একটা পারফেক্ট কিউর যখন বলা যায় যে প্রিন্সিপালস ফলো করে, নীতিমালা ফলো করে আরোগ্যের মেকানিজম ঘটাবে, রোগের পার্শিয়াল সিমটমস এর উন্নতি হোক বা না হোক, টোটালিটি বিবেচনা করে রোগীর উন্নতি ঘটবে। ডাক্তার কেন্টের অবজারভেশন বলেন, অথবা আপনি যদি হেরিংস এর ল অফ কিউর থেকে চিন্তা বিবেচনা করেন, যেমন প্রত্যেকটা অবজারভেশনের কানেকশন আছে। তো হেরিংস ল অফ কিউরের একটা অন্যতম হচ্ছে নীতি হচ্ছে আরোগ্যটা হওয়া লাগবে কিউর মাস, আরোগ্যটা অবশ্যই কেন্দ্র থেকে পরিধি, এই সিস্টেমে হওয়া লাগবে। তো কেন্দ্র সাধারণত হচ্ছে মন মস্তিষ্ক। কোন কোন বইয়ে বলা আছে যে মস্তিষ্কের সাথে রিলেটেড কেন্দ্র, অথবা কোন কোন তো মন মস্তিষ্ক আমরা দুইটাই ধরতে পারি। বা আরোগ্যটা ঘটবে উপর থেকে নিচের দিকে, আপ টু ডাউন, ফ্রম বা রিভার্স অর্ডার, এই যে ব্যাপারগুলো আছে। তো দেখা গেল যে রোগীর একটা সিমটমস এর উন্নতি হলো, একটা প্যাথোলজির পয়েন্টস গুলোর উন্নতি হলো, প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুসারে ইমপ্রুভমেন্ট, কিন্তু ইন টোটাল বিবেচনায় সিমটমস এর উন্নতি হওয়া সত্ত্বেও রোগীর কোনো উন্নতি নাই, একটা মানুষের, জীবন্ত মানুষের কোনো উন্নতি ঘটছে না, তাহলেও ঠিকভাবে চলছে না। এখানেও কেসটা অবশ্যই রং পথে চলছে, এটাকে বিবেচনায় রাখতে হবে। এবং এই কেসটা নিয়ে বেশি অবশ্যই আমাদেরকে সংশোধনীতে নিয়ে আসতে হবে। কেসটা নিয়ে আমাদের ভুলটা কোথায় সেটাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। রোগী যত একটা পেইন কমে গেছে, কিন্তু রোগীর সামগ্রিক উন্নতি না হলে পার্শিয়াল একটা সিমটমস এর উন্নতি নিয়ে আমাদের যে জায়গাটা, এটা আসলে যথেষ্ট কারেক্ট বলা যাবে না। এবং এখানে অবশ্যই একটা ভুল পদ্ধতিতে আমরা অগ্রসর হচ্ছি, হওয়া লাগবে। তো এই হচ্ছে 7 নাম্বার অবজারভেশনের কথা। 8 নাম্বার অবজারভেশনে আমরা যাই। এইটা বলা আছে পেশেন্ট প্রুভস এভরি রেমেডি গিভেন। তো যাদেরকে আমরা হাইপার সেন্সিটিভ বা অতিমাত্রায় অতিমাত্রায় স্পর্শকাতর রোগী, যারা ঔষধ প্রয়োগ করলে অ্যাগ্রাভেশন হয়তোবা আমরা হয়তো কোনো রোগীকে প্রথমে ভাবলাম যে আচ্ছা তাকে সেন্টিসিমেল ওষুধ দিই, শততমিক পদ্ধতিতে দিলাম, ভাবলাম যে 10 mg প্রয়োগ করেছি, হয়তো বা 10 mg দেওয়ার কারণে বেশি শক্তি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি 200 দিই। 200 দেওয়ার পর অ্যাগ্রাভেশন, এবং অ্যাগ্রাভেশনটা এখানে যেটা বলা আছে পেশেন্ট প্রুভস এভরি রেমেডি গিভেন, যেই ওষুধ দেওয়া হয় সিমটমস ডেভেলপ করা শুরু করে এবং প্রুভিং করা শুরু করে। মানে বলা যায় যে সেই রোগীর হয়তো 5টা সিমটম, সাধারণত আমরা যাকে যে ওষুধটা প্রয়োগ করি, একটা ওষুধের ধরেন সালফারের লক্ষণ আছে 10,000 বা 5,000 বা লার্জ নাম্বার অফ সিমটমস, আমরা জানি যে সালফার একটা পলিক্রেশ মেডিসিন তার আছে। এখন সালফারের রোগী যখন আমাদের কাছে লক্ষণ নাই, তার হয়তো বা লক্ষণ আমরা ধরে নিতে পারি যে হয়তো 50টা লক্ষণ আছে বা 20টা লক্ষণ আছে, করার পরে যদি তার ভিতরে সালফারের 1000 লক্ষণ ডেভেলপ করে, রোগীর লক্ষণ ছিল মোটে 20টা লক্ষণের তো উন্নতি ঘটেই নাই, বরং সালফারের 100, 200, 500, 1000 লক্ষণ তার ডেভেলপ করলো। পাচ্ছি না। আবারও ডাউন দেখাচ্ছে। হ্যাঁ, স্যার 500, 200, 1000 লক্ষণ পেলাম, এরপরে স্যার আর শুনিনি। আমরা যখন ঔষধ প্রয়োগ করার পরে রোগীর মোটে লক্ষণ ছিল সীমিত কয়েকটা লক্ষণ, ঔষধ প্রয়োগ বৃহৎ সংখ্যক লক্ষণ যখন প্রকাশ হতে থাকবে, তাহলে বুঝতে হবে যে এই ঔষধটা তার বডিতে প্রুভিং হওয়া শুরু করছে। মেকানিজম ঘটে নাই, প্রুভিং এর মেকানিজম এখানে ঘটা শুরু করেছে। কিউরিং এর মেকানিজম না ঘটে প্রুভিং এর মেকানিজম ঘটে। সময় যদি এমনটা হতো তখন আমরা আনন্দিত হতাম। যখন ঔষধ প্রুভিং করা হয় তখন কিন্তু লক্ষণ যত বেশি প্রকাশ তত বেশি হচ্ছে একজন হোমিওপ্যাথিস্ট বা যিনি ঔষধ নিয়ে কাজ করবেন, ঔষধ প্রুভিং করবেন, তিনি আনন্দিত হবেন যে তার প্রোভারের বডিতে অনেক বেশি লক্ষণ তৈরি করা যাচ্ছে।
এখন যাকে আমরা আরোগ্য করতে চাচ্ছি তাকে ওষুধ প্রয়োগ করার পর হচ্ছে ডেভেলপ করা, এটা তো খুব বিব্রতকর একটা এম্বারেসমেন্ট একটা সিচুয়েশন, যে রোগী বললো যে আমি আসলাম কষ্ট নিয়ে, আমার এখন তো পুরো শরীরে দেহে মনে সব দিক থেকে আমার অস্থিরতা কষ্ট যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখা গেল যে কোনো রোগীতে ঘটে এবং ঔষধ যেভাবেই প্রয়োগ করা হোক সেভাবেই এমনটা ঘটছে। আপনি সেন্টিসিমিল গেলেন, সেখানেও দেখা যাচ্ছে এমনটা ঘটছে। এমনটা যখন ঘটে তখন কিন্তু এই কেসটা, তবে এই কেসটাকে ডাক্তার কেন্ট বলেছেন যে এই টাইপের কেস গুলোকেও ইনকিউরেবল কেস বলতে হবে। করা শুরু করে এই ওভার সেনসিটিভ রোগী, তাদের বডিতে কারেক্ট ওষুধটাও দেওয়া যাচ্ছে না, আর ভুল ওষুধ তো দেওয়া যাবে না, ঘটবে না। কারেক্ট ওষুধ দিলে তার এই কি বলে সেন্সিটিভিটি লেভেল এত বেশি হাইপার, এত বেশি ঔষধের প্রুভিং সিমটম ডেভেলপ করা শুরু করে। এখান থেকে বের হওয়াটা আসলেই খুব দুঃসাধ্য কাজ, কঠিন কাজ। আমি আমার জায়গা থেকে খুব বেশি ফিল করতে পারি। আমার আমার ক্ষেত্রে আমার ছোট সময় থেকে যেহেতু অনেক বেশি বেশি রোগ হতো, প্রয়োগ করার পরে মূলত এই সমস্যার কারণে আমি এটা নিয়ে অনেক বেশি ভোগান্তিতে ছিলাম বা এখনো আছি। তো আমি হচ্ছে আমার মেডিকেল কলেজের হোমিওপ্যাথিক কলেজের একজন প্রফেসরের কাছে গেলাম, স্যারকে বললাম যে স্যার আমার এই সমস্যা, আহ, করতে হবে, অনেকভাবে চেষ্টা করেছি, কোনোভাবে উন্নতি হচ্ছে না। তো স্যার খুব সিরিয়াসলি নিলেন আমার কেসটাকে, আমি এর সাথে একটু এড করছি ক্লিয়ার হওয়ার জন্য। তো আমি ওষুধের কোনো নাম বলবো না, আমি বললাম যে ঠিক আছে স্যার, নাম বলার প্রয়োজন নাই, আমার নাম জানার প্রয়োজন নাই, আমি আমার সমস্যা। তো স্যার ওষুধ প্রয়োগ করলো। আমি সম্ভবত একদিন বা 2 দিন পরে গিয়ে বললাম যে স্যার আপনি সম্ভবত আপনি আমাকে নাক্সবোম দিয়ে দেখেছো নাকি? আমি বললাম যে না স্যার দেখি নাই, তবে আমার সিমটমস বলছে আপনি নাক্স দিয়েছেন। তো স্যার বললো যে হ্যাঁ আসলে নাক্সই দিয়েছিলাম। আমার, আমি তো স্যারের খাতা দেখি নাই, কিন্তু আমার সিমটমস এমন ভাবে ডেভেলপ করা শুরু করছে যে নিশ্চিত ভাবে হয়তোবা স্যারের নাক্স ছিল। এছাড়াও আরো অনেকগুলো লক্ষণ উৎপাদন হওয়া শুরু করছে। তো যেই মেডিসিনে আমি যাই দেখা যায় কি মেডিসিন প্রুভ। এবং আমার লাইফে বোধহয় হোমিওপ্যাথিতে আসার পরে মানে এই যে একটা পজিটিভ বা নেগেটিভ দুইটাই আমরা বলতে হলো, আমার বডিতে ঔষধ প্রয়োগ করার পরে যে যে প্রুভিং করা শুরু করে, এটা খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। এবং এই বিভিন্ন লিটারেচার ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে ডাক্তার কেন্ট বলেছেন যে এই কেসগুলোকে আসলে আরো, ডাক্তার কেন্ট অনেকটা ইনকিউরেবল বা দুরারোগ্য ব্যাধির পর্যায়ে উনি বলেছেন যে এগুলো দুরারোগ্য কেস বলা যেতে পারে। তবে এখানে প্রত্যাশার বিষয় হচ্ছে যে ডাক্তার হেনিম্যান কিন্তু এই কেসগুলোকে দুরারোগ্য বলেন নাই। থেকে পরবর্তীতে 50 মিলিসিমেলে গিয়েছেন এবং পরবর্তীতে প্রয়োজনে হচ্ছে ওলফেকশন গ্রানে ওষুধ প্রয়োগ করার কথা বলেছেন। কিউরেবল বলেন নাই, যে অ্যাগ্রাভেশন বেশি হচ্ছে বা হাইপার সেনসিটিভ তাকে মাত্রা কমিয়ে দিতে হবে, কাপিং করতে হবে, ফার্স্ট কাপ এবং 5ম পর্যন্ত কাপিং এর কথা বলেছেন। কাপিং এর বিষয়টা আমরা এখানে আলোচনা করছি না। তো 5মের পরেও আপনি যদি আরো করা যাবে, কোনো সমস্যা নাই, মানে মিনিমাইজ করার যত পদ্ধতি আছে আপনি করতে পারবেন। তারপরেও যদি প্রুভিং অ্যাগ্রাভেশনটাকে রিডিউস করা যায় এবং আরোগ্য করা যায়, এটা কোনো অপরাধ হবে না। বা ঘ্রাণে ওষুধ প্রয়োগ করে, মর্দনে প্রয়োগ করে যদি অ্যাগ্রাভেশন, কোনো অপরাধ নাই। শুধুমাত্র ঘ্রাণে ওষুধ দিয়ে আরোগ্য করা যায় হাইপার সেনসিটিভ রোগীকে, এমনটাও ঘটে। তো এই বিষয়টা অবজারভেশনে বলা হয়েছে। তারপর আমরা অগ্রসর হই। 9 নাম্বার অবজারভেশনে বলা আছে অন প্রুভার্স। তো এটা আমাদের আলোচনার এত বিস্তারিত বিষয় না। তো প্রুভারদের উপর যখন ঔষধ আমরা প্রয়োগ করব, কিভাবে ঔষধটা কাজ করবে, লক্ষণ তৈরি করবে বা সেখানে কিভাবে কাজ করব, সেই বিষয়টা নিয়ে বলা আছে। এটা ক্লিনিক্যাল, এটা হচ্ছে প্রুভার নিয়ে যখন আমরা কাজ করব, আমরা যখন ঔষধ প্রুভিং করতে চাইবো তখন হয়তো বা নয়, এটার গুরুত্ব বেশি হবে। আচ্ছা, আমরা অবজারভেশন 10-এ চলে যাই। নিউ সিমটমস আফটার এ রেমিডি। যখন ঔষধ প্রয়োগ করলাম, ওষুধ প্রয়োগ করার পরে শুনে যখন আমরা বুঝতে পারলাম যে ওষুধ প্রয়োগ করার পরে তার বডিতে এমন কিছু আগে কখনোই রোগীর বডিতে ছিল না। তো এটাও অনেকটা হচ্ছে ইন্ডিকেটস এন ইনকারেক্ট রিটেক দ্য কেস এন্ড ফাইন্ড দ্য সিমিলিমাম। তো ওষুধ প্রয়োগ করার পরে আমাদের অবজার্ভ
কিছু লক্ষণ তৈরি হওয়া শুরু হলো। এই নতুন লক্ষণ তৈরি হওয়া শুরু হলে এটা বলা যেতে পারে যে আমাদের ঔষধ ছিল না, কারেক্ট ছিল না, এবং এমন কিছু লক্ষণ তৈরি হচ্ছে যে লক্ষণগুলো রোগীর বডিতে একদমই নাই বা রোগীর মনে একদমই হচ্ছে। তো এটা একদম সিমিলিমাম হওয়ার কারণে আগে যেটা আমরা বললাম যে লক্ষণগুলো হচ্ছে প্রুভিং করা, এর বাহিরেও এখানে 10 নম্বর পয়েন্টটা অনেকটা 8 নম্বর অবজারভেশনের কাছাকাছি, যে নতুন লক্ষণ তৈরি হয় আগের লক্ষণ এবং সিমিলিমাম না হওয়ার কারণে এমনটা হতে পারে। তো এই ক্ষেত্রে সিমিলিমাম যদি না হয়, ইনকারেক্ট ঔষধ যদি গেল যে হয়তো রোগীটা সালফারের আমি লাইকো প্রয়োগ করলাম, লাইকোপোডিয়ামের আমি সালফার প্রয়োগ করলাম, তখন তার হাইপার এমন লক্ষণ যে লক্ষণ রোগীর বডিতে নাই বা এক্সিস্ট আগেও করে নাই, বর্তমানে এক্সিস্ট করছে না, এমন লক্ষণ তৈরি হবে। বলতে পারি যে এখানে ঔষধ নির্বাচন ইনকারেক্ট ছিল, অবশ্যই একটা কারেক্ট এবং মোস্ট সিমিলিমাম ঔষধের অবজারভেশন 10-এ এই কথাগুলো বলা আছে। তারপর অবজারভেশন 11-তে বলা আছে ওষুধ অফ ওল্ড সিমটমস। দেখা গেল যে ওষুধ প্রয়োগ করার পরে আমরা আমাদের কাছে যখন সময় অবজারভেশনের ক্ষেত্রে এই 11 অবজারভেশনটা যখন হয়, এটা আমরা আমাদের মোটামুটি সবার কাছে করার পরে রুগী এসে বলে, ডাক্তার আপনার ওষুধ নেওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে আমার অনেক দিক থেকে উন্নতি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমার 5 বছর আগে আমার একটা সমস্যা ছিল। 5 বছর আগে আমার গনোরিয়া স্রাব, পরিমাণে লিউকেরিয়া স্রাব ছিল, 5 বছর আগে ইরাপশন ছিল, 5 বছর আগে একটা চুলকানি ছিল, সেটা এখন। তো এটা বর্তমান সিমটমস এর আলোকে বা ইন টোটালি যখন কারেক্ট নির্বাচিত ঔষধ প্রয়োগ করা হয়, সিমিলিমাম হয়, বিশেষ করে কনস্টিটিউশনাল টাইপের মেডিসিন যখন হয় এবং ডিপ হতে পারে, তখন দেখা যায় কি মেডিসিনটা খুব ডিপার লেভেল থেকে কাজ করা শুরু করে এবং বর্তমান সিমটমস পিছনের চাপা পড়া সাপ্রেসড সিমটম গুলো অ্যাপিয়ার করা শুরু করে, বর্তমান সিমটমস এর অ্যাপিয়ারিং করা। এটা অবশ্যই ভালো লক্ষণ, পজিটিভ বিষয়, এবং এই অবস্থায় কোনোভাবেই যাবে না, কোনোভাবেই কেসটাকে নষ্ট করা যাবে না, এবং এই মেডিসিনটা যতক্ষণ পর্যন্ত কাজ করবে এই মেডিসিনটাকে চেঞ্জ করার আশা বিষয় নিয়ে করণীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটাও কারেক্ট প্রেসক্রিপশনের লক্ষণ, লক্ষণ ফিরে আসা, বর্তমান লক্ষণের ইমপ্রুভমেন্ট হওয়া, বা হেরিংস ল অফ কিউর অনুসারে যখন রিভার্স অর্ডারে মেকানিজম ঘটে, তখন অবশ্যই এটা পজিটিভ বিষয়, পজিটিভ সাইন, এবং এটাকে কারেক্ট প্রেসক্রিপশন আরোগ্যের সম্ভাবনা যথেষ্ট বেশি। এই ক্ষেত্রে অবশ্যই কোনোভাবেই ডাক্তার বা রোগীর ইমপেশেন্স হয়ে ঔষধ চেঞ্জ করে ফেলা, ইমপেশেন্স হয়ে বর্তমান সিমটম যা অ্যাপিয়ারিং করেছে, পুরাতন কোন দিল, ক্ষরণ দেখা দিল, স্রাব দেখা দিল, ওইটাকে টার্গেট করে ওষুধ দেওয়া, সেটা হোমিওপ্যাথিক বাক্স থেকে ওষুধ হোক না, তখনও কেসটা আবার ডেস্ট্রয় হবে, কেসটা নষ্ট হয়ে যাবে, এবং আরোগ্যের যে মেকানিজম ঘটেছিল সেটাকে আমরা হয়তো আবার, এরকমটা আমাদের হাতে ঘটে প্রায়শই। তো এই বিষয়টাতে অবশ্যই সিরিয়াস থাকা লাগবে। তো অবজারভেশন 12, এই 12 নাম্বার অবজারভেশনে যে বিষয়টা বলা আছে, সিমটমস টেক দ্য রং ডিরেকশন। তো আগের গুলো বলা যেতে পারে যে সিমটমস টেক দ্য রং ডিরেকশন। এখন রং ডিরেকশন এটা তো এখানে ক্লিয়ার না। এখানে 12 নম্বরে বলা আছে যে ওষুধ প্রয়োগ করলাম, সিমটম গুলো রং ডিরেকশনে অগ্রসর হচ্ছে, কিন্তু রং ডিরেকশনে যাচ্ছে। এখন রং ডিরেকশনটা যদি আমরা বুঝতে চাই, তাহলে হেরিংস ল অফ কিউর এবং ডাক্তার হেনিম্যানের আমরা অর্গান অফ মেডিসিনের বিভিন্ন এফোরিজমকে যখন সমন্বয় করব, এবং এখানে হচ্ছে কি বলে আমরা কমপ্লিট সমন্বয় করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কারেক্ট ডিরেকশনে অগ্রসর হচ্ছে, কোনটা রং ডিরেকশনের। খুব বেসিক কথা হচ্ছে এটা, আমরা যে কোনো কেসে মোটামুটি ধরে নিতে পারি, এক্সেপশনাল কিছু আছে সে হয়তো পরবর্তীতে আলোচনা আসবে, মোটামুটি ধরে নিতে পারি যে যেখানে হেরিংস ল অফ কিউরের ডিরেকশন বা আরোগ্যের নীতিমালা ভঙ্গ হবে, সেখানে আমরা ধরে নিব যে এটা রং ডিরেকশনে অগ্রসর হচ্ছে। তো হেরিংস ল অফ কিউরের যে কি বলে এটাকে আরোগ্যের গতি,
এটা হচ্ছে আরোগ্যের গতির যে 4টা পয়েন্ট। একটা হচ্ছে যে এর দিকে, এখন ঔষধ প্রয়োগ করার পরে যদি এমনটা হয় যে নিচ থেকে উপরের দিকে ডিরেকশন হচ্ছে, তাহলে এটা রং ডিরেকশন। অবশ্যই আরোগ্যটা ভিতর থেকে বাহিরের দিকে হওয়া লাগবে। বাহিরের কোনো সিমটমস এর উন্নতি হয়েছে, ভিতরের সেটাকে ভালো বা গুড ডিরেকশন বলা যাবে না। এমনটা যখন হবে অবশ্যই সেটা গুড ডিরেকশন। এমনটা ভিতরের কোনো উন্নতি হয় নাই, বাহিরের উন্নতি হয়েছে, সেন্ট্রাল পয়েন্টের কোনো উন্নতি হয় নাই, পেরিফেরাল পয়েন্টের উন্নতি, ডিরেকশনের উন্নতি হয়েছে, কিন্তু ইন্টারনাল মেন্টালি দেখা গেল যে ডিপ্রেশন তৈরি হয়েছে, তার হচ্ছে যে পেটের সমস্যা শুরু হয়েছে বা ঘুমের সমস্যা শুরু হয়েছে ইত্যাদি। এরকম যখন ঘটবে যে সেন্ট্রাল পয়েন্টে হচ্ছে যে বেড়ে গেছে, পেরিফেরাল লেভেলে ইমপ্রুভমেন্ট হয়েছে, এটাও হচ্ছে রং ডিরেকশন। তো এভাবে যখন গতিতে আরোগ্যের যে বিষয়টা, যে সাধারণত হচ্ছে যে আরোগ্যটা হবে দেখা দিবে, ধরুন একটা চিকন একটা, যদি আমি বলতে পারি যে চিকন একটা রুমের ভিতরে যদি আমরা সিরিয়ালি একজনের পর একজন ঢুক, একটা বাসের ভিতরে ধরুন আমরা 50 জন ব্যক্তি উঠবো, ওঠার সময় দেখা গেল যে যিনি প্রথমে উঠবেন তিনি একটা পর্যায়ে সিটে হয়তো বসতে হবে, তিনি পিছনের দিকে গেলেন, সিরিয়াল মেনটেন যদি এখানে করা হয়, তাহলে তিনি আস্তে আস্তে দেখবে একদম লাস্ট যিনি থাকবেন তিনি দরজার কাছে থাকবেন, লাস্ট যিনি উঠবেন। যখন বের হবেন, বের হতে উঠেছেন, তিনি কিন্তু একদম পিছনে আছেন, সুতরাং তিনি আগে বের হতে পারবেন না। লাস্ট যিনি উঠেছেন আগে বের হওয়া লাগবে, তারপর এরপরের জন যিনি উঠেছেন বাসটাতে, তারপর তিনি বাস থেকে বের হওয়া লাগবে, বা একটা এরকম বের হওয়ার সময় দেখা যাবে যে যিনি সবার আগে রুমে ঢুকেছেন তিনি সবার পরে বের হওয়া লাগবে, যিনি সবার পরে ঢুকেছেন রুমে তিনি সবার আগে। এটাকে বলা হয় রিভার্স অর্ডার, মানে বিপরীত গতিতে বের হওয়া। যেই নিয়মে ঢুকবে, তো এর বিপরীত যখন আরোগ্যের গতিটা হবে, আরোগ্যের ক্ষেত্রে দেখা গেল যে ডিরেকশনটা ফলো কর 10টা প্যাথোলজি আছে, এবং এই রিভার্স অর্ডারে যখন আরোগ্য হলো না, আরোগ্যের গতি তৈরি হলো ডিরেকশন, এটা অগ্রসর হচ্ছে। তো এই অবস্থায় অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রেসক্রিপশন কারেক্ট করতে হবে এবং তাকে অ্যান্টিরুট করতে হবে। এই বিষয়টা নিয়ে আরো বিশদ আলোচনা হবে। তো এটাও মানে কারেক্ট কি বলে, আমাদের প্রেসক্রিপশন ডিরেকশনে অগ্রসর হওয়া মানেই হচ্ছে যে আগের প্রেসক্রিপশনটা ভুল ছিল এবং আগের প্রেসক্রিপশনের অ্যাকশনটাকে এখানেই থামিয়ে দেওয়া লাগবে। এটা মোটামুটি 12টা পর্যবেক্ষণ আমি খুব রেপিড গতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি, যে বেসিক কথাগুলো যেন অন্তত বলা যায়। পর্যবেক্ষণের বেসিক কথা এতটুকু। এখন আসলে কি আরো আলোচনার সময় আছে কিনা? আমার তো মনে হয় সময় অনেক। 1 নাম্বার যে অবজারভেশনটা, এটার আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা লেগে যাবে। এটা যদি আমি বিশদ আলোচনা করতে, বিশদ আলোচনায় হয়তো আরো অন্তত 20 মিনিট করে লাগবে প্রতিটা পয়েন্টে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো অবশ্যই অ্যানালাইসিস নিয়ে আসার জন্য যথেষ্ট সময় লাগবে। তো এখানে আমাকে আপনারা বলুন এখন কি করা, থামিয়ে দিব স্যার নাকি সময় যেহেতু কন্টিনিউ করব? বেশি লাগবে, স্যার সময় যেহেতু বেশি লাগবে তাহলে আমরা সময় বেশি লাগবে। আজকের মতো, হ্যাঁ, এখানে স্যার করি, পরবর্তীতে আমরা আবার এগুলা আলোচনা হবে আর কি। জি জি জি, আর হ্যাঁ নেটওয়ার্কে যেহেতু জি প্রবলেম হচ্ছে, আমরা আজকে এখানেই তাহলে স্টপ করি। জি জি, তাহলে আমার আলোচনা এখানে আলোচনার ভিতরে নেটওয়ার্কিং এর যে সমস্যাগুলো ছিল একান্তে আমার অনিয়ন্ত্রিত, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা। অসংখ্য ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ। অনেক স্পন্টেনিয়াস এবং খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা নেটওয়ার্কের কারণে স্যারকে ভালো করে শুনতে হয়তো পারিনি। এখন আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে যাব। আমাদের মধ্যে আছেন, আপনারা হ্যান্ড রেজ করুন, আমরা আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আছেন ডাক্তার ইকবাল মাজিদ স্যার। স্যার আমাদের ফেসবুক গ্রুপে নভেম্বরের উইনার উইনার রাইটার, আমরা স্যারের কাছে